জাতিসংঘে গিয়ে শেখ হাসিনা এবার সরাসরি বক্তব্য রাখলেন এবং বললেন তাকে ছাড়া নির্বাচন হচ্ছে বাংলাদেশে। তাকে ছাড়া বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে সে নির্বাচন কার্যকর হিসাবে গণ্য হবে না বলে জানিয়েছেন। জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। দিল্লিতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে ঢাকা। ২৩ জানুয়ারি প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয় ও ক্ষোভ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, নির্বাচন শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল নরেন্দ্র মোদীর নতুন ফাঁদ, যে ফাঁদ অবলম্বন করে ডক্টর ইউনূসের এই নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎই নির্বাচনের আগেই একজন খুনি আসামিকে, অর্থাৎ সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে প্রকাশ্য লাইভে নিয়ে আসলেন, অর্থাৎ শেখ হাসিনাকে প্রকাশ্য বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন নরেন্দ্র মোদী। এরকম বক্তব্যে তুমুল পুরো বাংলাদেশ, তুমুল সবাই। হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত? এবং সিদ্ধান্ত হয়েছে তাকে দেশ ত্যাগ করাবেন সম্ভবত। দর্শক, তাহলে কেনই ইন্ডিয়ার সেখানে রাখতে চাচ্ছেন না? এরকমই কিছু প্রশ্ন আমাদের ঘুরপাক খাচ্ছে। চলুন আজকের প্রতিবেদনগুলো দেখলে আমরা সরাসরি সকল উত্তর পেয়ে যাব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলুন আমরা দেখতে থাকি আজকের ঘটনা। চলুন। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনার শুক্রবারের ভাষণ। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনা গত ১.৫ বছর ধরে দিল্লিতে অবস্থান করছেন। গতকাল শুক্রবার ২৩শে জানুয়ারি তিনি প্রথম দিল্লিতে ভারতে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের সামনে তিনি ভাষণ দিয়েছেন। অর্থাৎ দিল্লিতে সাউথ এশিয়ান জার্নালিস্ট যারা, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, তাদের যারা সদস্য এবং এছাড়া ভারতীয় সাংবাদিক এবং অন্যান্য দেশের সাংবাদিক, তারাও আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। এই যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, তারা যে অনুষ্ঠানটির আয়োজন করেছিল সেটার মূল বিষয় ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বিষয় কিভাবে সম্ভব, সেইটা নিয়ে আলোচনা। এবং আলোচনায় বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী তারা ছিলেন। কিন্তু মূল বিষয়টি ছিল যেটা নিয়ে খুব সাড়া পড়েছিল সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক কূটনৈতিক মহলে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা তাকে ১.৫ বছর পরে তিনি একটা সাংবাদিক সমাবেশে ভাষণ দিলেন। অবশ্যই ভাষণটি তিনি অনলাইনে দিয়েছেন, হয়তোবা রেকর্ডেড ভাষণ শোনানো হয়েছে, কিন্তু এর আগে কখনো তিনি কিন্তু এইভাবে ভারতের ভারতে অবস্থানরত সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি। এই প্রথম তিনি দিলেন। অর্থাৎ ভারত সরকার প্রথমে তাকে তিনি সমাজ মাধ্যমে কথা বলছিলেন, তার দলের বিভিন্ন প্ল্যাটফর্মে, এছাড়া তিনি মানে বিভিন্ন টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে কথা বলছিলেন। তারপর গত বছর নভেম্বরের গোড়া থেকে তিনি বিশ্ব সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া শুরু করেন। সেই সাক্ষাৎকার পর্বও চলেছে এবং দ্য ওয়ালেও তার একটি এক্সক্লুসিভ, এবং দ্য ওয়াল হচ্ছে ভারতের একমাত্র অনলাইন পোর্টাল যাদেরকে তিনি সর্বপ্রথম এই সাক্ষাৎকারটি দিয়েছেন। তো এই সাক্ষাৎকারগুলি পর্ব শেষ হওয়ার পরে তৃতীয় পর্বে দেখা গেল যে শেখ হাসিনা সাংবাদিকদের সামনে সাংবাদিকদের সমাবেশে ভাষণ দিলেন। যদিও সশরীরে হাজির হননি, ভিডিওতে হাজির হননি, কিন্তু একটা মানে আলোচনা শুরু হয়েছে যে এরপর কি তিনি ভিডিওতে এবং ফাইনালি তিনি কি সশরীরে একেবারে প্রকাশ্যে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতির চর্চাটা বা রাজনৈতিক প্রক্রিয়াগুলি পরিচালনা করবেন কিনা, এইটা নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে আজকে আমি যে কারণে ভিডিওটি করছি সেটার কারণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেটি হচ্ছে যে শেখ হাসিনা গতকাল যখন লাইভ তার ভাষণ চলছিল তখন কয়েক লাখ মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে, আমাদের ওয়ালেও আমরা সেটা লাইভ করেছিলাম, প্রায় ১,১৪,০০০-এর বেশি মানুষ সেটা দেখেছেন এবং আরও অসংখ্য প্ল্যাটফর্মে সেই লিঙ্ক শেয়ার করা হয়েছিল এবং সেগুলো লোকেরা দেখেছেন। তখনই দেখা গিয়েছিল যে কয়েক লক্ষ মানুষ লাইভ তার প্রোগ্রাম শুনছেন, লাইভ শুনছেন, এবং শুধু ভারতে নয়, বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুনছেন। বোঝাই যাচ্ছেন যে প্রবাসী বাংলাদেশিরা খুব উৎসাহ নিয়ে তার ভাষণ শুনছিলেন। এখন যে হিসেবপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে খোঁজ খবর নিয়ে যেটা জানা যাচ্ছে যে কোটির বেশি মানুষ তার এই শুক্রবারের ভাষণ শুনেছেন, যেটা একটা বলা চলে সর্বকালীন রেকর্ড, যে এখনো পর্যন্ত কোনো নেতার লাইভ প্রোগ্রাম এত বেশি মানুষ একসঙ্গে শুনেছেন এরকম কোনো খবর কিন্তু নেই। আমি অনেকের সঙ্গে কথা বললাম, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিয়ে মানে চর্চা করেন এবং এই বিষয়ে যারা পেশাদার, তাদের সঙ্গেও কথা বললাম। তারাও খুব বলছেন যে না, এই রকম দৃষ্টান্ত কিন্তু দেখা যায় না, যে কিছু মানুষ যুক্ত হন তারপরে হয়তো পরে শুনে নেন, তাতে হয়তো ফিগারটা বাড়ে। কিন্তু গতকাল শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখনই কিন্তু কয়েক লক্ষ মানুষ তার ভাষণ শুনেছেন এবং মানে সর্বোপরি সেটা ১ কোটির ওপর ছাড়িয়ে গেছে। এবং আমি
আমি একটু আগেও চেক করছিলাম যে কতগুলি প্ল্যাটফর্মে এখনও কিন্তু বহু মানুষ সেটা শুনছেন, কারণ সেই ফিগার ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন শেখ হাসিনার এই ভাষণ এই যে এত কৌতূহল তৈরি করেছে, এত মানুষ শুনেছেন, এই মানুষ কারা? আমি এটা নিয়ে আমি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে কথা বলেছি, বাংলাদেশে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলেছি, আমি এক দুজন বিরোধী দলের নেতার সঙ্গেও কথা বলেছি। আমি বোঝার চেষ্টা করছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকার, ইউনূস সরকার, তারা ফ্যাসিস্ট বলে। আওয়ামী লীগ বিরোধী যে দলগুলি যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে তার 16 আনাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলে। আমি আজকেই সালাউদ্দিন আহমেদের একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসি বাংলাকে, তিনি বলেছেন যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে যে তারা ফ্যাসিস্টে পরিণত হয়েছে, তাই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন শেখ হাসিনাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট, তিনি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে তার মাথার উপরে ফাঁসির সাজা ঝুলছে, এবং বাংলাদেশ সরকার বারে বারে ভারত সরকারকে বলছে তাকে ফেরত দাও, আমরা তার সাজা কার্যকর করব, অর্থাৎ তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। এই যে সমস্ত পরিস্থিতি যা চলছে, এবং সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভাষণ শোনার জন্য এই যে তুমুল কৌতূহল, এবং এত মানুষ একসঙ্গে লাইভ তার প্রোগ্রাম শুনলেন, এবং যে ভাষণটা তিনি দিয়েছেন ইংরেজিতে, এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে, কূটনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে যে এটা কেন হলো, কি জন্যে হলো, এটা বোঝার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমি যে কারণগুলো জানলাম, অবশ্যই আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূল স্তরের যারা সমর্থক, ভোটার, তারা তো শুনেছেনই, তার কারণ এটা নিয়ে একটু প্রচারও হয়েছিল সংবাদ মাধ্যমে, যদিও বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে খবর করেনি, কারণ তাদের উপরে আবার মানে সাজা প্রদান করা হবে যদি শেখ হাসিনার কোনো খবর তারা প্রচার করে, ফলে তারা করেনি। কিন্তু ভারতীয় মিডিয়াতে এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এই খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় ভাষণ দেবেন। আজকে যেটা দেখা গেল যে শুধু ভারতবর্ষে নয়, মানে আন্তর্জাতিক মিডিয়া বলতে শুধু বিবিসি বা বিবিসি বাংলাই নয়, সমস্ত আন্তর্জাতিক মিডিয়া, মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, সর্বত্র শেখ হাসিনার শুক্রবারের ভাষণের বক্তব্য, তিনি যা বলেছেন সেই বক্তব্যগুলো বেরিয়েছে যে কিভাবে মোহাম্মদ ইউনূস এই 18 মাসে বাংলাদেশকে পুরো বদলে দিলেন, আমূল বদলে দিলেন, এবং বাংলাদেশ একটা জেলখানায় পরিণত হয়েছে, বাংলাদেশ একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে, বাংলাদেশ একটা ফাঁসিখানায় পরিণত হয়েছে। এই সমস্ত বলে তিনি 5 দফা দাবি পেশ করেছেন। সেই দাবি যদিও খুব নতুন কিছু নয়, তার 1 নম্বর দাবি হচ্ছে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। তার একটি দাবি হচ্ছে যে সংখ্যালঘুদের, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বিগত 18 মাসে বাংলাদেশে যে হত্যালীলা এবং যে ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম চলেছে, সাংবাদিকদের মারধর করা, সাংবাদিকদের জেলে পাঠানো, সাংবাদিকদের চাকরি খেয়ে নেওয়া, এবং আরও নানাবিধ ঘটনা, মব সন্ত্রাস যেভাবে বেড়ে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দিয়ে একটা তদন্তের দাবি পেশ করেছেন গতকালের সমাবেশে। এই যে ভাষণ, এই ভাষণ যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র যে আওয়ামী লীগের লোকেরা শুনেছেন তাই শুধু নয়, আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ আওয়ামী লীগের ভোটার নন এমন মানুষও শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন শুনলেন? যেটা অনুমান করা যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে চলমান পরিস্থিতিতে তিতিবিরক্ত বহু মানুষ, তারা মনে করছেন যে শেখ হাসিনার বক্তব্যই বা আমরা শুনবো না কেন, তিনি কি বলতে চাইছেন। তার কারণ গত 18 মাস আওয়ামী লীগকে কোনো বহুল আকাঙ্ক্ষিত 23 তারিখের সংবাদ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কূটনৈতিক সূত্রে জানা গেছে তার সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। আজ অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। জানা গেছে শেখ হাসিনার আজকের ভাষণ লাইভ সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে। দেশ বিদেশের গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি থাকবে এই সংবাদ সম্মেলনে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আগ্রহ চোখে পড়ছে দেখার মতো করে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শেখ হাসিনা তার বক্তব্যে গণতন্ত্র, নির্বাচন এবং রাজনৈতিক অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার অভিযোগ এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলার সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সংবাদ সম্মেলন ও ভাষণ বাংলাদেশের রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন যাত্রা যোগ করতে পারে এবং নির্বাচনকে ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আজকের ভাষণের দিকে তাকিয়ে আছে দেশবাসী এবং আন্তর্জাতিক মহল। ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না, এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনা নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। কই, আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি, নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি। কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়। 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্য জোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। 2014 সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম, পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান, আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো, বা কোনো দলকে আমরা একেবারে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি। কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3জন নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই বিএনপি মিলে, জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে করেছে তারা। কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে? 2024-এর নির্বাচন তারা নির্বাচন করবে না, আমরা চেষ্টা করেছি আনতে, তারা করে নাই, বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে। এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি, কিছু তো দেখাতে পারবে না। কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডাস্ট্রির টাকা আছে, পয়সা আছে, সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে। আলোচিত সমালোচিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত মন্তব্য রয়েছে
শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং শেখ হাসিনা এবার নির্বাচনে যোগদান করতে পারছেন না, কেননা বাংলাদেশে আসলেই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তবে শেখ হাসিনার সঙ্গে এরকম আচরণ করা অন্তর্বর্তীকালীন সরকার কি ঠিক করেছেন কিনা, এবং শেখ হাসিনার দাবি যে নির্বাচনে তিনি হয়তোবা তাকে সরকার থেকে নামিয়েছেন, তিনি রানিং প্রধানমন্ত্রী, তারপরেও সেটা মেনে নিলেও তাকে কেন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন না, এটাই বলেছেন শেখ হাসিনা। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী আমাদের ভিডিও নিয়ে দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।